100 বছরের এক বৃদ্ধ মানুষ তার মৃত্যু শেষ নিঃশ্বাস গুনছে, আর একটি সাদা দাড়িওয়ালা লোক তার মরার অপেক্ষা করছে। রাতের অন্ধকার, শুধু একটি মোমবাতির আলো। আর যখনই সেই লোক মারা যায়, সাদা দাড়িওয়ালা লোকটি তখনই তার শরীরকে মাঝখান থেকে কেটে তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গকে বাইরে বের করে উল্টো অক্ষরে 30 পাতার একটি নোটস বানাতে শুরু করে। ওই মানুষটি আর কেউ না বন্ধুরা, ওই মানুষটি ছিল লিওনার্দো দা ভিঞ্চি, ইতিহাসের সবচেয়ে অভিশপ্ত জিনিয়াস, যার সামনে নিউটন, আইনস্টাইন এবং টেসলার মতো মহান থেকে মহান বৈজ্ঞানিক শুধু তালি বাজানো দর্শকের মতো লাগে। কেননা লিওনার্দো একটি বা দুটি ফিল্ডে নয়, 30টি আলাদা আলাদা দুনিয়ায় এমন সব আবিষ্কার করেছেন যার রহস্য আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা বোঝার চেষ্টা করছে। এর মধ্যে রয়েছে ঈশ্বরের ডিজাইনের কোড, আত্মার শরীরের লোকেশন, সৌন্দর্যের ফর্মুলা, ওরা সিক্রেট, সভ্যতা ধ্বংস করার মতো হাতিয়ারের ডিজাইন, মৃতদেহের প্রতিটি অঙ্গ, ব্লাড ভেসেল এবং নার্ভের ডিটেলস ড্রয়িং, এমনকি নিজের মৃত্যুর তারিখ ও ভবিষ্যৎবাণী পর্যন্ত রয়েছে। আর তিনি এই সমস্ত জ্ঞান তার পার্সোনাল নোটবুকে বন্দি করে রেখেছিল এবং তা পুরো দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিল। 13,000 পেজ, উল্টো হাতে লেখা, 500 বছরের পুরনো। এগুলো শুধু নোটবুক ছিল না, এটি ছিল অভিশপ্ত জিনিয়াসের কাগজে নামানো এক মস্তিষ্ক, যা আজ এই ভিডিওতে আমরা ডিকোড করব বন্ধুরা। সালটা 1580। লিওনার্দোর মৃত্যু 60 বছর হয়ে গেছে। একজন ইতালীয় আর্টিস্ট পম্পিও লিওনি কিছুটা ইন্সপিরেশনের খোঁজে একদম সস্তায় কিছু পেপার কেনেন, আর যখনই তিনি সেই পেপারগুলো খোলেন তার নিঃশ্বাস থমকে যায় এবং চোখ আকাশে উঠে পড়ে। প্রতিটা পেজে উল্টো অক্ষরে ডান থেকে বামে লেখা, যা শুধু আয়নাতেই পড়া সম্ভব ছিল। ভেতরের অর্গান সেট, ডিটেইলস ছবি, যেন কেউ শরীরকে লেয়ার বাই লেয়ার কেটে তৈরি করেছে। বিপজ্জনক হাতিয়ারের ডিজাইন যা সাম্রাজ্য ধ্বংস করতে পারত। 400 বছরের ভবিষ্যতের টেকনোলজি, হেলিকপ্টার, গ্লাইডার, মেকানিক্যাল রোবট, মেশিন গান, যা সেই সময়ের চিন্তারও বাইরে ছিল। অদ্ভুত সব ভবিষ্যৎবাণী, ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যা কোনো অজানা ভাষায় লেখা হয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, পাতাগুলোর উপর রক্তর আঙুলের শুকনো ছাপ লেগেছিল। মনে হয় কেউ পচতে থাকা মাংস ছুঁয়ে লিখতে শুরু করেছিল। লিওনি সঙ্গে সঙ্গে ওই 2500 পেজকে দুটি ভলিউমে অর্গানাইজ করে। একটা 1111 পেজের কোডেক্স আটলান্টিকাস, যাতে সমস্ত সায়েন্টিফিক এবং টেকনিক্যাল কাজ অর্গানাইজ করা হয়েছে, আর কোডেক্স আরুন্ডেল, যাতে সমস্ত অ্যানাটমিক্যাল, আর্টিস্টিক এবং ফিলোসফিক্যাল কাজ কালেক্ট করা হয়েছে। কিন্তু তিনি সমস্ত ডেট ও টপিকস একে অপরের সঙ্গে মিক্স করে দেন এবং চিরকালের জন্য লিওনার্দো সাজানো অর্ডারকে ধ্বংস করে দেন। তার মৃত্যুর পর তার ফ্যামিলি এই 2 ভলিউমের আলাদা আলাদা পার্টস বানিয়ে বিক্রি করে দেয়, যেখান থেকে দা ভিঞ্চির কাজ ভাগ হয়ে ইতালি থেকে স্পেন, তারপর ইংল্যান্ড এবং ফ্রান্সে চলে যায়। 300 বছর পর 1800 এর দশক আসে এবং এবার গিয়ে রেনেসাঁস স্কলারদের নজর ওই বইগুলোর রহস্যময় গভীরতায় পড়তে শুরু করে, আর কিছু অদ্ভুত প্যাটার্নসের ওপর তাদের নজর আটকে যায়। প্রথম প্যাটার্ন, অ্যানাটমিক্যাল ড্রয়িংসগুলোতে এমন কিছু নোট ছিল যা চার্চ এবং বাইবেলের বিরুদ্ধে যাচ্ছিল। নিউবর্ন বাচ্চার গর্ভে জন্ম, হার্টবিট বা হৃৎপিণ্ডের স্পন্দনের ছবি, শরীরের রক্ত সঞ্চরণ, এমন অনেক ড্রয়িংস ছিল। আর দ্বিতীয় প্যাটার্নস, এই ড্রয়িংসগুলোতে হাতিয়ারের ডিজাইনগুলোকে ইচ্ছা করে ভুল রাখা হয়েছিল, যেমন ট্যাঙ্কের গিয়ার উল্টো করে রাখা হয়েছিল এবং ক্রসবোর ফায়ার মেকানিজম ভুল ছিল, যেন এর মাধ্যমে কোনো সিক্রেট মেসেজ দিতে চাওয়া হচ্ছে। অ্যান্ড থার্ড প্যাটার্ন, অনেক ড্রয়িং, স্ক্রিপ্টস এবং মাস্টারপিস অসম্পূর্ণ থেকে গেছিল। একটা দুটো নয়, বরং শত শত। তার উপর থেকে পেপারের উপর রক্ত শুকনো দাগ। তার কি সময়ের আগে মৃত্যু হয়ে গেছিল? তাই স্কলাররা একটা থিওরি বানালেন, লিওনার্দো দা ভিঞ্চি একজন রহস্যময় জিনিয়াস ছিলেন, যিনি ইচ্ছা করে তার নয়া জ্ঞান ও রহস্যময় আবিষ্কারগুলোকে উল্টো অক্ষরে এনক্রিপ্ট করেছিলেন। কেন? কারণ চার্চ তাকে মেরে ফেলত। দেখুন, 1600 শতকের ইতালির চার্চের কাছে অ্যাবসলিউট পাওয়ার থাকতো। যদি আপনি এমন কিছু বলে দিতেন বা লিখে দিতেন যা বাইবেলের বিরুদ্ধে যেত, তবে তার পরিণতি ছিল নির্ঘাত টর্চার বা মৃত্যুদণ্ড। 1600 দশকে জিওদানো ব্রুনোকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। শুধু তিনি বলেছিলেন যে সূর্য সৌরজগতের সেন্টারে থাকে, পৃথিবী নয়। 1633 সালে গ্যালিলিওকে জেলে পুরে শান্ত করে দেওয়া হয়েছিল। আর লিওনার্দো, তিনি তো 1513 সালে অলরেডি ধর্মবিরোধী ঘোষিত হয়ে গেছিল। লিওনার্দো জানতেন, যদি তার মানুষের শরীরের আবিষ্কারগুলো, পৃথিবীর সূর্যকে চক্র কাটার প্রুফ অ্যান্ড মানুষের গর্ভে থাকা এমব্রিয়ার রিয়েল স্কেচ যদি পাবলিশ হতো, তাহলে চার্চ তাকে জ্যান্ত পুড়িয়ে মারত।
তাই তিনি এগুলোকে কোড ল্যাঙ্গুয়েজে লিখে গেছেন। আর 1900-এর দশকে এই থিওরি এতটাই ফেমাস হয় যে এই বিষয় নিয়ে অনেক ওয়ার্ল্ড ফেমাস বইও লেখা হয়। ডিকোডিং দ্য ভিঞ্চি, লিওনার্ডো সিক্রেট, দ্য হিডেন মেসেজ ইত্যাদি। কিন্তু এই সমস্ত বই শুধু অর্ধেক সত্য সামনে এনেছিল। আসল সত্য তো এর থেকেও বেশি ইন্টারেস্টিং ছিল। লিওনার্দো এমন এক লুকিয়ে থাকা জিনিয়াস ছিলেন যিনি 100 বছরে নয় বরং 10,000 বছরে একবার জন্ম নেয়। কিন্তু জীবনের শেষ সময় দাঁড়িয়ে লিওনার্দো নিজের জীবনকে মস্ত বড় ফেলিয়ার বলে উল্লেখ করেছেন। তাহলে লিওনার্ডোর ওই নোটসবুকগুলোতে কি ছিল সেই সিক্রেট, আর এর মধ্যে লুকিয়ে থাকা ওই অদ্ভুত প্যাটার্নসগুলোর পেছনের আসল সত্যিটা কি ছিল? সাল 1938 একটি বই পাবলিশ হয় যা ফাইনালি লিওনার্ডো লুকিয়ে থাকা সমস্ত রহস্যকে বাইরে বের করে দেয়। এটিকে এমন এক ব্যক্তি লিখেছিলেন যিনি নিজের পুরো জীবন আর্টের ইতিহাসে দাফন হওয়া সত্যতাগুলোকে খোঁজার পেছনে লাগিয়ে দিয়েছেন। লুডউইগ হেইডেনরিচ একজন জার্মান এবং হিস্টোরিয়ান, আর এর সাথেই দুনিয়া প্রথমবার ডিসকভার করে লিওনার্দো দ্য ভিঞ্চির আসল চেহারা। সময়টা ছিল 15 এপ্রিল 1452। ভিঞ্চি গ্রাম, ইতালি। একটি অবৈধ বাচ্চার জন্ম নেয় এক আপার মিডল ক্লাস পরিবারে, বাবা সার্পিয়ারো এবং এক গ্রামের মজদুর মা ক্যাটরিনার ঘরে। বাচ্চাকে অবৈধ ছিল তাই নাম পেয়েছিল শুধু লিওনার্দো, আর সারনেম বা পদবী গ্রাম থেকে দান করা হলো দ্য ভিঞ্চ, অর্থাৎ ভিঞ্চি গ্রাম থেকে আসা। সেই যুগে অবৈধ বাচ্চাদের ডেভিল চাইল্ড বলে অবহেলা করা হতো। আর লিওনার্দোর ওপর তো আরও একটা কালো দাগ ছিল, লেফট হ্যান্ড বা বাঁহাতি হওয়ার দাগ, যাকে 4 শয়তানের পরিচয় মনে করতেন। স্কুলের পড়ার কোনো অধিকার নেই, সমাজে কোনো পরিচয় নেই, ঘর জমির উত্তরাধিকারীর কোনো অধিকার নেই। বাবা পর্যন্ত ছাড় ছেড়েছিল, মা অন্য কারোর সাথে চলে গিয়েছিল। লিওনার্দো ছোটবেলায় এমন এক পাপের শাস্তি হয়ে দাঁড়িয়েছিল যা তিনি নিজে কখনো করেননি। আর এমন ছোটবেলা বাচ্চা নয় বরং দৃষ্টিভঙ্গি তৈরি করে। দুনিয়া যদি আমাকে না দেখে তবে আমি নিজেকে দেখব, আর আমি নিজের চোখ দিয়ে দুনিয়াকে বুঝবো। যে বাচ্চাটি কখনো অক্ষর লিখতে শেখেনি সে দেখতে শিখে গেল, অবজারভেশন তার ভাষা হয়ে গেল, আর প্যাটার্নস হয়ে গেল তার অক্ষর। সে অদ্ভুত সব নোটস, ফাইবার এবং ঘাসের মাইক্রোস্ট্রাকচার তৈরি করত। লোকে হাসতো, কিন্তু তার চোখ দুনিয়ার ওপর নয় দুনিয়ার ভেতর দেখছিল। সে প্রাকৃতিক টেক্সচারে লুকিয়ে থাকা হিডেন কোডগুলোকে খুঁজে প্রাকৃতিক ভাষাকে বুঝেছিল। এখানে আর্টের নয় বরং প্যাটার্ন রিকগনিশন অবজেশনের জন্ম হচ্ছিল। একদিন 12 বছরের লিওনার্দো একটি গাছকে খুঁটিয়ে দেখছিল, আর হুট করে তার মাথায় একটি আইডিয়া আসে। সে দেখল সমস্ত গাছের গুড়ির সাইজ তাদের সমস্ত ডালপালার কম্বাইন সাইজের সমান, আর তাদের একটি ডালের সাইজ তার ভেতরের সমস্ত ছোট ছোট কচি ডালপালার কম্বাইন সাইজের সমান। এই কনভারজেশন আজ সায়েন্সে লিওনার্দো রুল নামে খ্যাত, একটি পিওর ম্যাথমেটিক্যাল কনভারজেশন অফ নেটওয়ার্কিং ফ্লো। গাছে কি থাকে স্যার? সো ফ্লো এন্টারিং দ্য সিস্টেম ইজ অলওয়েজ ইকুয়াল টু ফ্লো এক্সিস্টিং দ্য সিস্টেম। এই সূত্র দিয়ে আমাদের আর্টিক রক্ত ডিস্ট্রিবিউট করে, শহর ট্রাফিক ডিস্ট্রিবিউট করে, এমনকি ইন্টারনেটে ডেটা ডিস্ট্রিবিউট করে। 13 বছরের লিওনার্দো যখন ভিঞ্চির পাহাড়গুলো দেখতো তখন তার কাছে ওটা মাটির ঢিবি নয় বরং দূরত্বের সাথে সাথে কমতে থাকা কন্ট্রাস্ট মনে হতো। কালার্স ব্লু এবং গ্রের দিকে শিফট হতে দেখতো এবং এজেসগুলো ব্লার বা ঝাপসা হতে দেখতো। সে অপটিক্যাল ক্যাটারিংকে বুঝেছিল, আর এই অবজারভেশন থেকে একটি নতুন তত্ত্বের জন্ম হয় যাকে বলা হয় অ্যাটমসফিয়ারিং পার্সপেক্টিভ। এই প্রিন্সিপাল আগে সমস্ত ল্যান্ডস্কেপ পিয়ারিং এর একটি ফান্ডামেন্টাল রুল হয়ে দাঁড়াবে এবং মোনালিসার মতো পেন্টিংসেও ইউজ হবে। যেখানে সাধারণ মানুষ ছুটতে থাকা ঘোড়া ও লাফাতে থাকা বেড়ালের মধ্যে সৌন্দর্য দেখত, লিওনার্দো তার মধ্যে ফোর্স ডিস্ট্রিবিউট, টেন্ডন অ্যাকশন এবং রোটেশন সিস্টেম দেখতেন। সে দেখছিল ফিজিক্স আর বায়োলজি, যখন মানুষ দেখছিল শুধু বিউটি। আর এই সমস্ত কিছু ঘটেছিল গ্যালিলিও এবং নিউটনের আগে, যখন বিজ্ঞানের কাছে কোনো শব্দও ছিল না তার এই অবজারভেশনকে বয়ান করার। কিন্তু লিওনার্দো জীবন এবার মোড় নিতে চলেছিল, কারণ 14 বছর বয়সে তাকে একজন অ্যাডপ্ট নিয়েছিল, আন্দ্রেয়া দেল ভেরোনচি। কিন্তু এটা কোনো আর্ট স্কুল ছিল না। ভেরোনচি লিওনার্দোকে দিয়ে মোছা লাগাতেন, কাপড় ধোয়াতেন, রান্না করাতো, তারপর গিয়ে তার কপালে জুটতো কালার মিক্সিং করা, মিনারেলস গাইড করা এবং পেইন্ট ব্রাশ হাতে ছোঁয়ার মতো কাজ। এই বাচ্চাটার মধ্যে কোনো একটা প্রবলেম আছে। ভেরোনচি তা খুব তাড়াতাড়ি নোটিস করলো, কারণ প্রায়শই লিওনার্দো একটা কাজ হাতে নিয়ে তা অর্ধেক করে ছেড়ে দিত এবং অন্য একটায় চলে যেত। অর্ধেক স্কেচ, অর্ধেক মডেল, অর্ধেক পেইন্টিং। লিওনার্দোর মাথায় একটা প্রবলেম ছিল যা আমাদের সবার মধ্যেও আছে। জানে সে সারা জীবন স্ট্রাগল করতে থাকবে এবং শেষমেশে নিজেকে সবচেয়ে বড় ফেলিয়ার বলে মারা যাবে। এই পেন্টিংটা একটু দেখুন, ব্যাপটিজম অফ ক্রাইস্ট। এমন একটি পেন্টিং যার পর লিওর গুরু ভেরোনচি পেইন্টিং করায় ছেড়ে দেয়। এখানে লেফট সাইডে একটা কাপড় ধরে থাকা অ্যাঞ্জেলকে দেখতে পাচ্ছেন। ব্যাস,
এই একটা অ্যাঞ্জেলকে লিওনার্ডো বানিয়েছিল, আর তার মধ্যে এতটা সাইকোলজিক্যাল ডেপথ, ডাইমেনশন এবং ইমোশন ছিল যে লিওর মাস্টার বলেছিল যে ধিক্কার আমার উপর, একটা বাচ্চা আমার থেকে ভালো পেন্টিং বানিয়ে রেখে দিয়েছিল, আমি আর জীবনেও রং ছোবো না। সত্যি সামনে ছিল। লিও আর্টে সায়েন্স ইউজ করে একটা ফ্ল্যাট ক্যানভাসে ডেপথ এবং ইমোশন ভরে দিয়েছে। আর এটা প্রমাণ ছিল যে কঠোর পরিশ্রম নয়, বরং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি লিওকে সাকসেস দিয়েছিল। আর এটাই তো হলো দ্য সাইকো মাইন্ডসেট। বিজ্ঞান কোনো সাবজেক্ট নয়, এটি একটি দৃষ্টিকোণ। আপনি ভিডিও দেখছেন না, আপনি দৃষ্টিকোণ ডেভেলপ করছেন। 1470। এমন এক দুনিয়া যা নিজের সময় থেকে 400 বছর এগিয়ে। আর এবার আপনি ডিসকভার করবেন ক্রুশ জিনিয়াসের মস্তিষ্কের রিয়েল টাইম এভলিউশন তার বইয়ের মাধ্যমে। বই খুললো আর দা ভিঞ্চির নতুন জন্ম হচ্ছে। Nothing can be loved or hated unless it is first understood. The greatest deception men suffer from is from their own opinions. I isolated myself so that the failure of the world cannot reach me. আমি কে? আত্মা কোথায় থাকে? কষ্ট, লজ্জা, ভয়, এইসব ইমোশনগুলো কোথায় বাস করে? Tell me if anything can be more admirable than the reasoning of the soul. সত্যি জানা এখন লিওনার্ডোর হবি নয়, জীবনের অস্তিত্ব হয়ে গেছিল। এটি শুধু অবজেশন নয়, এটি ছিল ট্রান্সফরমেশন, কিউরিসিটি বা কৌতূহলী নিজের পরিচয় হয়ে ওঠার। লিওনার্ডো দা ভিঞ্চির দ্য সাইকো মোমেন্ট। এখন তাকে শুধু ইনফরমেশন কালেক্ট করতে হয় না, বরং রিয়েলিটিকে ডিকোড করতে হয়, যা শুরু হয় নিজের পরিচয়কে নিয়ে প্রশ্ন তোলা থেকে। কয়েক বছর ধরে বই পড়ে ফাইনালি 1489 সালে এর জবাবগুলোর জন্য ইনলিগালি মৃত্যু স্মাগল করতে শুরু করে, আর সেগুলিকে কেটে মাথার খুলে খুলে এই ডিটেইলড ড্রয়িং তৈরি করে। এই ছবিগুলোকে দেখুন, এটাকে অলমোস্ট একটা এমআরআই মেশিনের স্লাইসের মতো লাগে। এমআরআই আবিষ্কার হওয়ার 500 বছর আগে। আর এর মধ্যে দা ভিঞ্চি লিটারালি মস্তিষ্ককে স্কুপ আউট করে এই 4টা ভেন্ট্রিকলসকে ড্র করে, যেখানে সেই সময় ফিলোসফারদের মনে হতো আত্মা, জজবাত এবং ইমোশন বাস করত। কিন্তু এখন আমরা জানি এটা সত্যি নয়। ব্রেনের ভেন্ট্রিকলস শুধু সার্ভোস্পাইনাল ফ্লুইড ক্রিয়েট করে না, মস্তিষ্ককে খুলির ভিতরে ইনসুলেট করে রাখে। বাট এই ড্রয়িংসগুলো এক্সট্রিমলি অ্যাকিউরেট এবং এই সমস্ত এরিয়াকে দেখায়। তিনি লেখেন, টেল মি ইফ এনিথিং ক্যান বি মোর অ্যাডমায়ারেবল দ্যান দ্য মাইন্ড অফ এ ম্যান। ওয়েল, হয়তো একটি মানুষের পরিচয় তার চেহারা, কিন্তু লিওনার্ডোর জন্য সৌন্দর্য কোনো সিক্রেট ছিল না, বরং এটা একটা ফর্মুলা ছিল। তিনি লেখেন, দ্য হেড ইজ রুল বাই জমেট্রি। একটি অ্যাট্রাকটিভ চেহারার ওপর থেকে নিচ পর্যন্ত 3টি ইকুয়াল পার্টসে ডিভাইড হয়। ফোরহেড থেকে ব্রো, ব্রো থেকে নোজ বেস, আর নোজ বেস থেকে চিন পর্যন্ত। চোখের মাঝখানে থেকে দুই সাইড সিস্টেমিক্যাল এবং কান প্রায় মাঝখানে আসে। হিউম্যান বডি একটি সিস্টেম অফ রেশিও, একটি লিভিং ইকুয়েশন। একজন অ্যাভারেজ মানুষ বিউটি বা সৌন্দর্যকে একটা ফিলিংস বা অনুভূতি বলে ছেড়ে দেবে। লিওনার্ডো তার মধ্যেও প্যাটার্ন খুঁজেছেন। রিয়ালিটিতে এই দুনিয়ায় প্যাটার্নস খোঁজাই হলো দ্য সাইকো মাইন্ডসেট। আজকে আমরা এটাই ডেভেলপ করছি নিজের কিউরিসিটির মধ্যে। কিন্তু কোনো জিনিস আমাদের দেখাই যায় কেন? এই দুটি রাফ আর্টওয়ার্কের মধ্যে আপনার কি ডিফারেন্স মনে হচ্ছে? এই কাজ যে লিওনার্ডো, যাতে দেখুন ক্যারেক্টারের একটা ফটোর রিয়েলিজম দেখা যাচ্ছে, আর এটি অন্য একটি আর্টিস্ট সান্দো বেচিলের কাজ, স্ট্রং আউটলাইন অ্যান্ড ক্লিয়ার বর্ডার্স। লিওনার্ডো
আলোর আসল চেহারা বুঝে গেছিল। আলো কখনো রাফ এজেস বানায় না, বরং একটা স্মুথ গ্রেডিয়েন্ট তৈরি করে ফ্রম ব্রাইট টু শ্যাডো, উৎস থেকে দূরত্বের উপর ভিত্তি করে। যে কনসেপ্ট মূলত আগে গিয়ে আলোর ইনভার্স স্কয়ার ল তৈরি করবে। এই আন্ডারস্ট্যান্ডিং থেকে লিওনার্ডো রিয়ালিস্টিক পেইন্টিং এর এক নতুন টেকনিক আবিষ্কার করে ফেললেন, যার নাম ফুসমাতো, একটি ইলিউশন যেখানে রাফ এজেস বাতাসে মিশে যায়। ক্যারেক্টার ফর্ম আলো থেকে খোদাই হয়, আউটলাইন থেকে নয়। বিজ্ঞানের নজরে জিনিসগুলোকে দেখাই হলো দ্য সাইকো মাইন্ডসেট, ওয়ান্স অ্যাগেন রাইট দেয়ার। সাল 1480, লিওনার্ডো ফ্লোরেন্সের এক অদ্ভুত রকমের দমবন্ধ করা ফিলিংস পাচ্ছিল। আর এই পেইন্টিং রিলিজ হয় বিউটিফুল জিনেভার দা ভেঞ্জি। কোনো হাসি মুখ নেই, কোনো প্রদর্শন নেই, শুধু গভীর ভাবনা ডুবে রাখা। ওয়েস্টার্ন আর্টে প্রথমবার একটি গভীর চিন্তার জন্ম নিয়েছিল, কিন্তু তারপর হঠাৎ করে এই নোটবুকগুলোতে এই ধ্বংসলীলা মাচানো হাতের ড্রয়িংস কিভাবে আসতে লাগলো। ওয়েপেন্স অফ দ্য ডিস্ট্রাকশন, লিওনার্ডোর ভেতরের আগুন কেন ভড়কে উঠতে লাগলো। হিস্টোরিয়ানরা লিওনার্ডোর দুটি চেহারা দেখছিল। এক তরফে একটি শান্তিকামী পিওর ভেজিটেরিয়ান, যে প্রাণীদের এত ভালোবাসতো যে বাজার থেকে পাখিদের কিনে খাঁচা থেকে বন্দি করে দিত, আর অন্যদিকে যে মানবতাবাদকে ধ্বংস করার মতো ওয়েপেন্স মেশিন বানাতো। হিস্টোরিয়ানদের জন্য এটি একটি বড় ধাঁধা হয়ে দাঁড়ায় যে লিওনার্ডোর ভেতরে লুকিয়ে থাকা মানুষটি হিরো নাকি ভিলেন। সো কিভাবে লিওনার্ডো তার ভেতরের ভালো এবং খারাপের কনফ্লিক্ট সলভ করেছিল, আর দুনিয়ার 30টি মাইন্ড ব্লোয়িং ডিসকভারিজ থেকে সবচেয়ে বড় জিনিয়াস সায়েন্টিস্ট, ইনভেন্টর এবং আর্টিস্ট একসাথে বেঁধে যাবেন। তার নোটবুক দুনিয়াকে 200 বছর আগে নিয়ে যেতে পারত। সো কেন তিনি এসব দুনিয়া থেকে লুকিয়ে রেখেছেন? কেন লিওনার্দো অন্তিমে নিজের মৃত্যুর আগে নিজের জীবন সবচেয়ে বড় ফেইলিয়ার বা ব্যর্থতা বলে গেছেন? সবকিছু ভেরি সুন পরের এপিসোডে। সো সাইকোড, set tuned for the next calling, and Sepiara Videro means learn to know how to see. Bye.